হ্যালো স্টুডেন্টস, বায়োবিদ্যার আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আগের দিনের ক্লাসে আমরা অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের মতবাদটা ডিটেলসে জেনেছি। আজকের আমরা অভিব্যক্তিরই আরেকটা পার্ট ডারউইনের মতবাদ সম্পর্কে জানব। আমি তোমাদের দাদা দীপাঞ্জন কথা দিচ্ছি, তোমরা এই ডারউইনের মতবাদটা যদি ভালো করে দেখো, একদম ডারউইনের মতবাদ সম্পর্কে আর কোনো রূপ তোমাদের প্রশ্ন থাকবে না। আশা করছি পুরোটাই ক্লিয়ার করে দিতে পারবো আমি তোমাদের। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে ঝটফট ক্লাসটা শুরু করা যাক। চার্লস ডারউইন ইংল্যান্ডের একজন প্রখ্যাত বিজ্ঞানী। তার অবদান কিন্তু আমাদের বায়োলজিতে বিভিন্ন রকমের রয়েছে। তিনি যখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তার স্বপ্ন ছিল সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখবে। সেই কারণে 1831 সালে তার একটি জাহাজ HMS বিগেল, এই জাহাজে করে তিনি মূলত আটলান্টিক মহাসাগরে যে সমস্ত দ্বীপপুঞ্জ আছে সেই সমস্ত দ্বীপপুঞ্জে ঘুরে বেড়ানো শুরু করেন 1831 থেকে 1835 খ্রিস্টাব্দে। বিশেষ করে তিনি গ্যালোপোগাস দ্বীপপুঞ্জে এই কবছর কিন্তু ঘুরেছিলেন এবং তিনি এই ঘুরতে ঘুরতে বিভিন্ন জিনিস লক্ষ্য করেছিলেন। সেখানে বিভিন্ন জীবাশ্ম পেয়েছিলেন, বিভিন্ন জীবেদের মধ্যে ভেদ পেয়েছিলেন। সেখান থেকেই তার মাথার মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরতে থাকে এবং তিনি পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। এরপরে তার এই 1831 থেকে 1835 পর্যন্ত এই কবছরের ভ্রমণ বৃত্তান্ত তিনি কিন্তু এ নেচারালিস্ট ভয়েজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামক বইতে প্রকাশ করেছিলেন। এই ঘোরার সময় তিনি দুজন বিজ্ঞানীর দুটো বই সম্পর্কে অবগত হন। এক হচ্ছে দেখো টিআর মালথাসের অ্যান এসে অন পপুলেশন, চার্লেস লয়েলের প্রিন্সিপাল অফ জিওলজি। তিনি এই দুটো বইয়ের সান্নিধ্যে আসেন এবং পরবর্তীকালে তিনি নিজে বিবর্তনবাদ হিসেবে একটা মতবাদ আমাদের সামনে তুলে ধরেন। সেটাই হচ্ছে আমাদের কাছে ডারউইনবাদ বা ডারউইনিজম নামে পরিচিত। যে বইতে তিনি তার মতবাদগুলো প্রকাশ করেছিলেন সে বইয়ের নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। দেখো, এবারে তার মতবাদের যে মূল প্রতিপাদ্য বিষয়গুলো আছে সেগুলো যদি অল্প বিস্তর আলোচনা করি তাহলে কি হবে। দেখুন, মূল প্রতিপাদ্যগুলো আমি কিন্তু প্রত্যেকটা এখানে লিখে রেখেছি। প্রথম তিনি বলেছিলেন অত্যধিক জন্মহার, অর্থাৎ আমাদের পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে একটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যে তারা অত্যধিক হারে বংশবৃদ্ধি করে। যেমন দেখবে প্রজনন ঋতু অর্থাৎ বর্ষাকাল যখন আসে, একটা স্ত্রী স্যালমন মাছ তার প্রজনন ঋতুতে দেখবে প্রায় 3 কোটি ডিম্বাণু নিঃসরণ করে থাকে। আবার দেখবে একটি হাতি 12 বছর পর পর গিয়ে কিন্তু বাচ্চা প্রসব করে এবং প্রত্যেকটি হাতি যদি বংশানুক্রমে বেঁচে থাকে তাহলে দেখা যাবে 750 বছরে হাতির সংখ্যা মোটামুটিভাবে গিয়ে দাঁড়াবে 1.9 কোটি। তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটি প্রাণী কিন্তু তার জীবদ্দশায় অত্যধিক হারে জন্ম দিয়ে থাকে শাবকদের। কিন্তু দেখা গেল এত প্রাণী বেঁচে থাকে না। তার প্রধান কারণ হিসেবে ডারউইন কি বলছেন যে না, অত্যধিক হারে জন্মবৃদ্ধি হলেও এই মূল ভূখণ্ডে তার যে বাসস্থান রয়েছে সেটা সীমিত এবং তার যে খাদ্য রয়েছে সেটাও সীমিত। এই সীমিত বাসস্থান এবং সীমিত খাদ্য থাকার কারণে দেখবে কি হচ্ছে, জীবেদের মধ্যে বাঁচার জন্য সংগ্রাম লক্ষ্য করা যায়। চার্লস ডারউইন এই বাঁচার জন্য সংগ্রামকে আবার দেখবে 3 ভাগে
ভাগ করেছিল। প্রথম ভাগ বলছে কি অন্তঃপ্রজাতিক সংগ্রাম, অর্থাৎ নিজের প্রজাতির সাথে নিজের প্রজাতির লড়াই। উদাহরণস্বরূপ যদি আমি বলি তাহলে কি দেখবে, আমাদের সুন্দরবনের বাস্তুতন্ত্রের মধ্যে হরিণ রয়েছে। এই হরিণের প্রধান খাদ্য কি? ঘাস। এই ঘাস খাওয়ার জন্য একটি হরিণের সাথে অপর হরিণ কি করছে? প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্রতিদ্বন্দ্বিতা বা সংগ্রামকে আমরা কি বলে থাকি? আন্তঃপ্রজাতিক সংগ্রাম। 2 নম্বর কি বলেছেন? আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অর্থাৎ একটি প্রজাতির সাথে অন্য আর এক ধরনের প্রজাতির যে সংগ্রাম হচ্ছে, সেই সংগ্রামকে আমরা বলবো আন্তঃপ্রজাতিক সংগ্রাম। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি তাহলে দেখো, সুন্দরবন বাস্তুতন্ত্রের মধ্যে কি হচ্ছে না, হরিণকে খাওয়ার জন্য বাঘ রয়েছে। এই হরিণকে খাওয়ার জন্য বাঘ যখন তাড়া করছে, নিশ্চয়ই হরিণ এসে বলবে না যে নে বাবা বাঘ, তুই আমাকে খেয়ে যা, আমি চুপচাপ বসে আছি, আমার কিছু করার নেই। নিশ্চয়ই তাই নয়, সে তার প্রাণ বাঁচানোর জন্য পালাবে। এই ধরনের সংগ্রামকে আমরা বলে থাকি কি? আন্তঃপ্রজাতিক সংগ্রাম। 3 নম্বর সংগ্রাম দেখা যাচ্ছে কি, প্রত্যেকটা প্রজাতিকে বেঁচে থাকার জন্য পরিবেশের সাথে সংগ্রাম করতে হয়। যেমন বিভিন্ন সময়ে ঝড় বৃষ্টি, খরা, বন্যা, তুষারপাত, এই সমস্ত প্রাকৃতিক ঝঞ্ঝাগুলো লেগেই থাকে। সেই প্রাকৃতিক ঝঞ্ঝা থেকে বাঁচার জন্য ওই হরিণকেও লড়াই করতে হচ্ছে, ওই বাঘকেও লড়াই করতে হচ্ছে। অর্থাৎ পরিবেশের অর্থাৎ পরিবেশের টিকে থাকার জন্য পরিবেশের সাথেই প্রত্যেকটা প্রাণীকে কিন্তু লড়াই করতে হচ্ছে। এটাই হচ্ছে বাঁচার জন্য সংগ্রাম। এই বাঁচার জন্য সংগ্রামের পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রকরণ নামে আরেকটি মতবাদের উদ্ভব হলো। ডারউইন কি বলছে এই মতবাদে? তিনি বলছেন যে এই সংগ্রামে লিপ্ত হওয়া প্রত্যেকটি জীব, অর্থাৎ প্রত্যেকটা প্রতিযোগীরা এক একটা প্রতিযোগীদের থেকে আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন। এই আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন বিষয়টাকেই ডারউইন কি নাম দিলেন? না, প্রকরণ বা ভেদ। এই ভেদ বা প্রকরণের সাথেই কিন্তু সামঞ্জস্য রেখে মতবাদ এলো যোগ্যতমের উদ্বর্তন। অর্থাৎ এই সংগ্রামে লিপ্ত হওয়ার পর যে সমস্ত প্রাণীরা সংগ্রামে জিতে গেল, অর্থাৎ তারাই সেই বাস্তুতন্ত্রের মধ্যে যোগ্যতম বলে বিবেচিত হলো। এটাই ডারউইন বলতে চেয়েছিল। অর্থাৎ একটি সংগ্রামে লিপ্ত হওয়া প্রতিযোগীদের মধ্যে যে জীবটি শেষ অবধি জিতে গেল, সেই জীবটি ওই বাস্তুতন্ত্রের মধ্যে বা ওই পরিবেশের মধ্যে কি হলো না, যোগ্যতম হিসেবে বিবেচিত হলো। যোগ্যতমের উদ্বর্তনের পরিপ্রেক্ষিতে প্রাকৃতিক নির্বাচনবাদ বলে একটি সিদ্ধান্ত বা মন্তব্য এলো। কি বলছেন? এই সিদ্ধান্তে বা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ডারউইন বলছে, এই প্রকৃতিতে যে সমস্ত জীব বেঁচে থাকে তা সম্পূর্ণ প্রকৃতিই নির্ধারণ করে দেয়। অর্থাৎ এই প্রকৃতিতে যারা সবল প্রকৃতির জীব আছে তারাই ভালোভাবে এই প্রকৃতিতে বেঁচে থাকে, এবং যারা তুলনামূলকভাবে দুর্বল প্রকৃতির জীব আছে তারা কিন্তু এই পরিবেশ থেকে আস্তে আস্তে হারিয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়। একটা উদাহরণ সহযোগে যদি আমি এই প্রাকৃতিক নির্বাচনবাদ এবং যোগ্যতমের উদ্বর্তনটাকে তোমাদের সামনে বিশ্লেষণ করি তাহলে কি হচ্ছে, ডারউইন যে উদাহরণ দিয়েছিল সেই উদাহরণটাই তোমাদের কাছে আমি বিশ্লেষণ করছি। দেখবে আগের দিনের ক্লাসে আমরা জিরাফ সম্পর্কিত যে উদ্বর্তনটি পড়েছিলাম ল্যামার্কের মতবাদে, সেখানে কি বলেছিলেন যে ল্যামার্ক কি বলেছিলেন যে না,
জিরাফের প্রথমে কিন্তু নর্মাল গলা ছিল, এরপরে আস্তে আস্তে গলাটাকে উঁচু লেভেলের ঘাস খাওয়ার জন্য বাড়াতে শুরু করে এবং সেই গলায় ধীরে ধীরে উঁচু গলাযুক্ত জিরাফ তৈরি করেছিল। কিন্তু ডারউইন কি বলছেন, প্রথম থেকেই, একদম প্রথম থেকেই পরিবেশের মধ্যে সব রকমের গলাযুক্ত জিরাফ কিন্তু ছিল, অর্থাৎ কম গ্রীবাযুক্ত, বেশি গ্রীবাযুক্ত এবং মাঝারি গ্রীবাযুক্ত তিন ধরনেরই জিরাফ কিন্তু আমাদের পরিবেশে ছিল। কিন্তু দেখবে পরিবেশে কি হচ্ছে, তৃণভোজী প্রাণীর সংখ্যা বেশি, সেই কারণে তৃণভোজী প্রাণীদের মধ্যে সংগ্রাম বেশি থাকায় কম গ্রীবাযুক্ত যে সমস্ত জিরাফগুলো ছিল তারা কি করলো, আস্তে আস্তে পরিবেশ থেকে হারিয়ে যেতে শুরু করলো, কারণ খাদ্যের অভাবের ফলে। আর যে সমস্ত উঁচু গ্রীবাযুক্ত জিরাফ ছিল তারা কি করলো না, উঁচু লেভেলের যে গাছপালা ছিল সেগুলো খেতে পারত সহজেই, এর ফলে তারা কিন্তু পরিবেশের মধ্যে সহজেই টিকে থাকলো এবং পরবর্তীতে জিরাফের যখন বিবর্তন হলো ধীরে ধীরে আস্তে আস্তে দেখা গেল এই উঁচু গলাযুক্ত জিরাফে কিন্তু রয়ে গেল। অর্থাৎ এই উঁচু গলাযুক্ত জিরাফটি কিন্তু তুলনামূলকভাবে সবল ছিল এবং কম গ্রীবাযুক্ত যে জিরাফ ছিল সেটা কিন্তু তুলনামূলকভাবে দুর্বল ছিল। অর্থাৎ এখানেই দেখো বোঝা যাচ্ছে কি না, প্রকৃতি নিজেই ঠিক করে নিচ্ছে যে কি সবল প্রাণী এই পরিবেশে বেঁচে থাকবে এবং দুর্বল প্রাণী এই পরিবেশ থেকে ধীরে ধীরে হারিয়ে যাবে। যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচনবাদ, এইসব ঘটনার মধ্য দিয়েই কি হচ্ছে, নতুন প্রজাতির উৎপত্তি হচ্ছে, যেটা আমি তোমাদের কি করলাম একটু আগে জিরাফের উদাহরণ দিয়ে কিন্তু বুঝিয়ে দিলাম। এই হচ্ছে আমার ডারউইনের মূল প্রতিপাদ্যের ব্যাখ্যা। আশা করছি তোমরা ব্যাখ্যা সহজেই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো সেটা কিন্তু অবশ্যই করে আমাকে জানাবে। এবং যারা আগের দিনের ল্যামার্কের মতবাদের ক্লাসটি মিস করেছো তাদের জন্য বলছি, ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক আমি দিয়ে দেব, সেখান থেকে তোমরা ক্লাসটা কিন্তু আবার করে নিও। তবে ডারউইন যে মতবাদ দিয়েছিল সেই মতবাদের মধ্যে অনেকটা যুক্তি থাকলেও পরবর্তীকালে কিন্তু সেই ডারউইনের মতবাদও সীমাবদ্ধতার মধ্যে পড়ে যায়। কেন? ডারউইন বিশেষ করে এই প্রকরণ মতবাদটি যখন দিয়েছেন, এই প্রকরণ কেন ঘটছে তার সঠিক কিন্তু কোনো ব্যাখ্যাই তিনি দিতে পারেননি। তিনি সম্পূর্ণভাবে এই প্রকরণকে প্রকৃতির খেলা বলে চালিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে হুগো দা ভ্রিস যখন মিউটেশন তত্ত্ব আবিষ্কার করলেন তখন কিন্তু এই ডারউইনের মতবাদ প্রবল আলোচনার মধ্যে পড়ে যায়। এমনকি যখন হার্ডি উইনবার্গের সূত্রও আসলো তখনও কিন্তু এই ডারউইনবাদ আরোভাবে আলোচনার মধ্যে চলে আসে। এরপরে বিভিন্ন বিজ্ঞানীগণ, দেখো আমি নাম লিখে রেখেছি, ভাইসম্যান, হুগো দা ভ্রিস, গোল্ডস্মিথ, হ্যালডেন, হাক্সলে, ডবঝনস্কি, স্টেভিন্স, মেয়ার, ওয়াডিংটন, রাইট, এছাড়াও আরও কিছু কিছু বিজ্ঞানী ছিলেন, তারা প্রবলভাবে চেষ্টা করতে লাগলেন ডারউইনের মতবাদটাকে আমাদের সামনে কিন্তু রাখার। তারা আরও কিছু নতুনভাবে সেটাকে, মানে যেহেতু মিউটেশন তত্ত্ব চলে এসেছে তখন তারা ডারউইনবাদের মধ্যে আরেকটু নতুনভাবে সংযোজন করে আমাদের সামনে কিন্তু নয়া ডারউইনবাদ নিয়ে আসলেন, যেটা যদিও তোমাদের ক্লাস 10-এ নেই, ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে। হার্ডি উইনবার্গের সূত্র, মিউটেশন তত্ত্ব, এই সমস্ত সব কিছু ক্লাস 12-এ রয়েছে। ক্লাস 10-এ যেহেতু নেই তাই এই জায়গাটুকু আমি আর ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করলাম না। শুধুমাত্র জেনে রাখো নয়া ডারউইনবাদটা কি, কেন, কিভাবে এসেছিল
সেটাই তোমাদের সামনে অল্প করে বলে রাখলাম। তাহলে আশা করছি তোমরা এই পুরো ক্লাসটা ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনোরূপ অসুবিধা থাকে তাহলে ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ইমেল আইডি দেওয়া থাকবে, সেখানে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, কি বুঝতে অসুবিধা হয়েছে, এবং এই সংক্রান্ত কোনোরূপ নোটস যদি তোমাদের লাগে তোমরা সেটাও আমাকে জানাবে। আমি তোমাদেরকে সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করে দেব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে।